নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আজকের আলোচ্য ওষুধ হচ্ছে হায়োসিয়ামাস নাইজার। তো এই ওষুধটি অনেক বড় মাপের একটি ওষুধ। তবে এই ওষুধটির আমরা যারা অনেকে ক্লাসিক্যালি প্র্যাকটিস করি, বেশিরভাগ আমি তাদেরকে দেখছি যে এই হায়োসিয়ামাস ওষুধটি সেইভাবে ব্যবহার হয় না। কারণ এই ওষুধটির হচ্ছে ঘাম, ঘুম, স্বপ্ন, এই সমস্ত বিষয়গুলো যেভাবে আমরা নিয়ে থাকি অন্যান্য ওষুধের ক্ষেত্রে, সেই সমস্ত বিষয় নিয়ে হায়োসিয়ামাসকে নির্বাচন করা খুবই কঠিন হয়ে পড়ে। তো যার জন্য আমি পূর্বে হায়োসিয়ামাস সম্বন্ধে খুব একটা জানতাম না। অল্প কিছুদিন হচ্ছে আমি হায়োসিয়ামাসটাকে নিয়ে একটু স্টাডি করলাম। তো সেখান থেকে আমার সাধ্যমতো সুপারফিশিয়ালি কিছু আলোচনা রাখতে চাচ্ছি আপনাদের সম্মুখে। তো আমরা একটু বিভিন্ন স্টেটে হায়োসিয়ামাসের কি কি এন্ট্রি পয়েন্ট পেতে পারি, মোটামুটি আমরা যারা হচ্ছে একদম ডাক্তার বৃন্দ। তো আগে আমি কোনো স্লাইড করি, কারণ স্লাইড থেকে আলোচনা করতে গেলে কখনো কখনো দেখা যায় কিছু ঝামেলার সৃষ্টি হয়। তো আমি হায়োসিয়ামাসের ইনফ্যান্ট অর্থাৎ জন্মের পর শিশু বাচ্চা, তাদেরকে আমরা কিভাবে পয়েন্ট আউট করতে পারি তার দুই একটা বিষয় আমি একটু বলতেছি সংক্ষেপে। যেমন ছোট শিশু বাচ্চা আমরা কি অবজার্ভ করতে পারি? এখানে আমরা অবজার্ভ করতে পারি যে বাচ্চাটি তার আঙ্গুল মুখে দিতে পারে। তো এই আঙ্গুল মুখে দেয় অনেক বাচ্চাই, অনেক মেডিসিনে আছে। তো আমরা এখান থেকে হায়োসিয়ামাসকে ভাবতে পারি। তো এখান থেকে ভেবে আমরা আরো কিছু বিষয়ে এনশিওর হব। যেমন এটি আমরা হয়তো ক্লিনিকে নাও পেতে পারি, তার বাবা মাকে জিজ্ঞাসা করলে আমরা পেতে পারি। এরকম যে এই বাচ্চারা ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, কিন্তু চোখ বুজে কাঁদে, অর্থাৎ চোখ মেলে কাঁদবে না, অর্থাৎ ঘুমন্ত অবস্থায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি একক লক্ষণ হায়োসিয়ামাসের। তো আমরা এইটা তাদের কাছ থেকে এনশিওর হতে পারি জেনে যে এরকম হয় কিনা। তো আসলে হায়োসিয়ামাসের যে কোর ফিলিংস হচ্ছে মোটামুটি তিনটা জিনিস, যে সাসপিশন, সন্দেহ, জেলাসি, হিংসা, এবং হচ্ছে অবসিনিটি বা অশ্লীলতা। এই বিষয়গুলো ডিটেলস আমরা আসবো সামনে। তো এখানে সাসপিশন যেটা বললাম একেবারে জন্মগত বৈশিষ্ট্য, মজ্জাগত বৈশিষ্ট্য, সাসপিশন, সন্দেহ। এই বাচ্চাটা যে চোখ বুজে কাঁদে, কেন কাঁদে, কেন কাঁদতে পারে, এখানে কি কারণ হতে পারে? আমরা যদি এভাবে চিন্তা করি যে সে একটা সন্দেহ করে যে চারপাশের কোনো কিছু দ্বারা সে আঘাতপ্রাপ্ত হতে পারে। এর একটা রুব্রিক্স আছে এরকম যে ডিলিউশন ইনজুরি বিং ইনজুর্ড বাই সারাউন্ডিংস, মানে চারিপাশের কোনো কিছু দ্বারা সে আঘাতপ্রাপ্ত হতে পারে, এরকম একটা ভয় ওই শিশু বাচ্চাটির মনের মধ্যে থাকতে পারে। আমরা এখানে একটু যে রুব্রিক্স গুলো জেনে যাব। কেন? কারণ হচ্ছে হায়োসিয়ামাসের পাশাপাশি আরো কিছু ওষুধ আছে যে এই লক্ষণটির মধ্যে থাকে, সেখানে আমরা একটু কম্পারেটিভ
চিন্তা ভাবনা করতে পারবো। যেমন এই রুব্রিক্সটাতে আরো দুটি ওষুধ আছে, ল্যাকেসিস এবং নাজা, যারা সেকেন্ড গ্রেডে আছে, এবং এখানে হায়াসিয়ামাস ফার্স্ট গ্রেডে আছে। তো এই তিনটা ওষুধেই কিন্তু যে সাসপিশন, যেটা সন্দেহ প্রবণতা অত্যন্ত বেশি। তো তাহলে শিশু চোখ না মেলেই চোখ বুজে কাঁদে, উইপিং, সবিং, উইপিং উইথ স্লিপিং, ওয়েকিং উইদাউট। এখানে আরেকটা চিন্তা বা আমরা আরেকটা রুব্রিক ভাবতে পারি যে কমপ্লেইনিং ইনজুরি অফ ইমাজিনারি। এখানে এই শিশু বাচ্চার মধ্যে এরকম একটা সাইকোলজিক্যাল স্টেট বা ভাবনা তৈরি হতে পারে যে সে ধারণা করে একটা ইমাজিনারি, কাল্পনিক একটা আঘাত, কাল্পনিক একটা ইনজুরির সে কল্পনা করতে পারে, যার জন্য সে কাঁদে। তো এইগুলো হচ্ছে সাসপিশন। তাহলে জেলাসি কি ব্যাপারটা, কিভাবে অবজার্ভ করতে পারি জেলাসিটা? যেমন ছোট বাচ্চা একটু মোটামুটি আর একটু যখন বড় হয়, 4-6 মাস, তখন এই বাচ্চার মা বাবা যদি আসে চেম্বারে, সেখানে যদি ওই মা বাবা অন্য একটা বাচ্চাকে কোলে নেয় বা একটু আদর করে, যদি সরাসরি ওই বাচ্চার চোখে পড়ে, তাহলে এই বাচ্চাটা কেঁদে ফেলতে পারে, একটু বিদঘুটে ভাবে কেঁদে ফেলতে পারে, মানে মনে হয় যেন হিংসা করতেছে, এরকম হলে হতে পারে। অবসিনিটি কিভাবে লক্ষ্য করব এই বাচ্চাদের মধ্যে? অবসিনিটি হচ্ছে অশ্লীলতা বা এমন কোন বিষয় যেটা হচ্ছে ডিসগাস্টিং, অর্থাৎ সমাজে স্বাভাবিকভাবে চলার মতো না, বা যেটা ঘটার মতো না, অনভিপ্রেত, যেটা আনএক্সপেক্টেড কিছু, একটু নেস্টি টাইপের যেগুলো। যেমন এই বাচ্চা, ছোট বাচ্চা, সে এটা আমরা চেম্বারে পেতেও পারি বা বাসায় জিজ্ঞাসা করে পেতে পারি যে বাচ্চাটার আচরণ স্বভাব কেমন। আর সেখান থেকে পেতে পারি যে বাচ্চা বিছানায় টয়লেট করে, সেই টয়লেটটা সে গড়াগড়ি, টয়লেটের ভিতরেই গড়াগড়ি করে সেই টয়লেটটাকে ঘেটে সারা শরীরে মাখে, এমনকি অনেক সময় হাতে বা আঙ্গুলে লাগিয়ে সেটা মুখেও দিতে পারে সে। তো এরকম ব্যাপার আমরা এই শিশু বাচ্চার মধ্যে পেতে পারি। এবারে আমরা একটু চাইল্ড পিকচারে যদি যাই, চাইল্ড পিকচারের ক্ষেত্রে আমরা আমাদের ক্লিনিকে কি অবজারভেশন আমরা করতে পারি হায়াসিয়ামাসের ক্ষেত্রে? হায়াসিয়ামাসের শিশু বাচ্চা যখন আমাদের চেম্বারে প্রবেশ করবে, প্রবেশ করার পর থেকেই পুরো চেম্বারটাকে, ডাক্তারের টেবিল, ডাক্তারের আশেপাশের যে ইনস্ট্রুমেন্ট, এগুলো সবগুলোর দিকে সে খুব একটা কিউরিয়াস দৃষ্টিভঙ্গি নিয়ে সে তাকাবে, সবকিছু দেখবে। কেন দেখবে? ওই যে সাসপিশন, সন্দেহ, এবং থাকে একটা ভয়, ফিয়ার অফ ইনজুরি, ফিয়ার অফ ইনজুরির ভয় থাকে যে ডাক্তারের কাছে তো ইনজেকশন থাকে, ইনজেকশন দিতে পারে। তো যার জন্য সে চেম্বারে ঢোকার পর একটা তার মানে ইনকোয়ারি চোখ নিয়ে সে সব দিকে তাকাবে, ভালোভাবে দেখবে যে ডাক্তারের টেবিলে বা আশেপাশে কোথাও ইনজেকশন আছে কিনা, বা এমন কোনো কিছু যা দিয়ে সে ইনজুর্ড হতে পারে, এমন কিছু আছে কিনা। এখানে পাশাপাশি আরেকটি ওষুধ আছে স্ট্রামোনিয়াম, যেটাতে হচ্ছে ভয়ঙ্কর হচ্ছে ভয় এই ব্যাপারে, সে হচ্ছে চেম্বারেই ঢুকবে না, এত ভয় থাকে, ডাক্তারের চেম্বারেই ঢুকবে না। ফিয়ার ডক্টরস অফ ফিয়ার, স্ট্রেঞ্জার্স, ফিয়ার অফ ইনজুর্ড, বিং ইনজুর্ড। তো কিন্তু হায়াসিয়ামাস চেম্বারে ঢুকবে, কিন্তু তার ভয়টা সে প্রকাশ করবে না।
সে প্রকাশ করবে না, তার ভিতরে উপর দিয়ে একটা মানে ভাব দেখাবে এমন যে আমি ভয় পাচ্ছি না, কিন্তু ভিতরে ভয় থাকে, যার জন্য সে চারিদিকে নজর রাখে, খোঁজে কোথাও কি কিছু আছে কিনা। তো যদি বা সে একটা ইনজেকশন বা কিছু ইনস্ট্রুমেন্ট দেখে, সেই ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে ডাক্তারের কাছে সে নানান ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করবে, একদম ডিপলি এবং এলাবোরেটলি ওইটার ব্যাপারে বিভিন্নভাবে জিজ্ঞাসা করবে, কারণ ওই ভয় থেকে, এবং ডাক্তারের সাথে ভালো একটা কমিউনিকেশন তৈরি করে ফেলতে চায়, যাতে বা ডাক্তার তাকে ইনজুরিটা না করে। সে ডাক্তারের চেম্বারের বিভিন্ন বিষয় নিয়ে সে বিভিন্ন প্রশ্ন করতে পারে, বিভিন্ন প্রশ্ন, কারণ হচ্ছে এরা অত্যন্ত কিউরিয়াস, সবকিছু জানতে চায়, বুঝতে চায়, এবং এদের ভিতরে একটা অ্যাফেকটেশন আছে, অর্থাৎ ভান করা। ওই যে বললাম, তার ভিতরে যে ভয়টা সেটা সারফেসে প্রকাশ করে না, কিন্তু এই ভয়ের জন্য কিন্তু সে এইভাবে এত প্রশ্ন, এত সন্দেহ এটা করে, কিন্তু সেটা সে বুঝতে দেয় না, স্টামোর মতো ভান করে। এরা অত্যন্ত ভিভাসিয়াস এবং হাই স্পিরিটেড হয়, এবং প্লেফুল, খুবই প্রাণবন্ত এবং খুব সবল, সতেজ প্রকৃতির হয়। তো ক্লিনিকে ঢোকার পরে কিছুক্ষণ পর যখন একটু ডাক্তারের সাথে সে মোটামুটি ইজি হয়ে যায়, তখন সে কিন্তু তার প্রকৃত চিত্র প্রকাশ করতে শুরু করে। তখন সে অস্থিরতা তার ভিতরে প্রকাশ পাওয়া শুরু হবে আস্তে আস্তে। তখন সে চেম্বারে এটা সেটা ধরবে, খোটাখুটি করবে, এভাবে করতে থাকবে। আমরা চেম্বারে আরো কিছু বিষয় লক্ষ্য রাখতে পারি, কারণ ম্যাক্সিমাম হায়োসিওমাসের ক্ষেত্রে আমরা অবজারভেশনাল সিমটমই কিন্তু বেশি পাবো। তো সেই অবজারভেশনে আমরা কি কি পেতে পারি, এগুলো আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো সে কি করবে, আঙ্গুলের সাথে আঙ্গুল দিয়ে সে খোটাখুটি করতে পারে, বা আঙ্গুলের সাথে আঙ্গুল এভাবে বাঁধিয়ে সে খেলা করবে, বা আঙ্গুলের সাথে বা হাতের সাথে হাত ভরে এভাবে খোটাখুটি, বা এটা এক ধরনের খেলা তার কাছে। এগুলো আমরা যে সমস্ত রুব্রিক্স এর মধ্যে পাবো, সেটা হচ্ছে জেস্টার্স মেক্স ফিঙ্গার্স পিকিং অ্যাট ফিঙ্গার্স, জেস্টার্স মেক্স ফিঙ্গার্স প্লেইং উইথ দেয়ার ফিঙ্গার্স। এগুলো অল্প কয়েকটা ওষুধের মধ্যে আছে, যার জন্য এই বিষয়গুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। এই অবজারভেশন গুলো তাদের বিহেভিয়ার বা অঙ্গভঙ্গি, যেটা সাধারণ মানুষের কাছে একটা অর্থহীন বা রেডিকুলাস আর ফুলিশ বিহেভিয়ার, বোকা বোকা একটা ভাব। কারণ সে তাকে এমন আমরা দেখতে পাই যে সে শুধু শুধু হাসতেছে, কোনো কারণ ছাড়াই, কোনো সিগনিফিকেন্ট কারণ ছাড়াই সে হাসতেছে। বা এটা তার বাড়িতেও যদি জিজ্ঞেস করা হয় যে হ্যাঁ হ্যাঁ, সে বাড়িতেও এরকম বোকার মতো হাসে, যে কথায় হাসা লাগবে না সে কথায় হাসে। সে এমন একটা অঙ্গভঙ্গি করবে তার হাত দিয়ে, যে মনে হবে যেন কিছু একটা সে আঁকড়ে ধরতেছে, মনে হয় যেন কিছু একটা সে আঁকড়ে ধরতেছে। যে gestures makes hand involuntary motion of the grasping, তো মনে হবে যে কিছু একটা সে আঁকড়ে ধরতেছে, এরকম একটা অঙ্গভঙ্গি করবে, এবং সেটা শূন্যে, এয়ার শূন্যে কোনো কিছু একটা আঁকড়ে ধরতেছে, এইরকম একটা অঙ্গভঙ্গি সে করবে। সে এমন অঙ্গভঙ্গি করবে যে গ্রোপিং অ্যাজ ইফ, মানে সে মনে হচ্ছে যেন
হাত রাখছে, মানে কোনো কিছু যেমন কোনো কিছু না জেনে যে জিনিসটা কোথায় আছে, তখন আমরা যেভাবে খোঁজাখুঁজি করি উদ্দেশ্যহীন ভাবে, বা মানে অন্ধকারে যেমন হাতড়ানো, যে জিনিসটা এক্স্যাক্টলি কোথায় আছে সেটা না জেনে আহ যেদিক সেদিক খোঁজা, যেটা হচ্ছে গ্রোপিং, গ্রোপিং অ্যাজ ইফ ডার্ক ইন দা, এবং খুবই দ্রুত, হারিডলি, এগুলো কিন্তু প্রায় অল্প দুই একটা ওষুধের মধ্যে আছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাদের যে বিহেভিয়ার গুলো। তো আরো কিছু আমরা অঙ্গভঙ্গি দেখতে পারি কিরকম, যেমন তারা তাদের হাত দিয়ে তাদের ফেসে মনে হবে যেন ফেসটা ব্রাশ করতেছে বা পরিষ্কার করতেছে, যে ব্রাশিং দ্য ফেস অর সামথিং। তাদের অঙ্গভঙ্গি বা হাত দিয়ে এমন অঙ্গভঙ্গি করতেছে মনে হচ্ছে সে যেন কিছু গণনা করতেছে, এবং সেটা মুখে স্পষ্টভাবে গণনা করতে পারে বা অস্পষ্ট ভাবে করতে পারে, এবং মুখটা সেই সাথে বিড়বিড় করবে। সে মনে হবে যেন কাউন্টিং করবে এরকম, 1 2 3 1 2 3 1 2 3, এরকম, মানে সে রিপিট করবে। এবং এই হাতের যে আঙ্গুল, এভাবে আমরা যে আঙ্গুল দিয়ে গণনা করি 1 2 3 1 2 3, এরকম সে কাউন্টিং করবে, এবং মুখে শব্দ করতে পারে বা বিড়বিড় করেও সেভাবে কাউন্টিং করতে পারে। মনে হয় যেন টাকা গুনতেছে। হুম, যে মানি as it gestures makes hand involuntary motion of the counting money as if, মনে হয় যেন টাকা গুনতেছে। সে এমন অঙ্গভঙ্গি করবে হাত দিয়ে, যেমন মনে হবে যে, যেমন ওই যে একটা নাট বল্টুর সাথে যেমন একটা নাট থাকে, নাট যেটা ঘুরিয়ে ঘুরিয়ে আটকাতে হয় আবার হচ্ছে খুলতে হয়। তো তার হাতটা হচ্ছে এমন ভাবে, এরকম মনে হবে যেন সে নাট খুলতেছে। হ্যাঁ, সেইটা থেকে মনে হচ্ছে যেন সে নাটটা খুলতেছে, এরকম অঙ্গভঙ্গি করবে, যে জেস্টাস মেক্স হ্যান্ড ইনভলান্টারি মোশন অফ দা নাটস অ্যাজ ইফ ওপেনিং। সে হচ্ছে আরো আমরা পাবো যে সে আমি যে কথাটা বললাম একটু আগে, যে সে চেম্বারে হোক বা সোফার উপরে, আপনি চেম্বারের পাশে যে সোফা সেখানে বসে আছে বা কিছু, সেখানে দেখা যাবে সেখানে সে খুঁটে খুঁটে সোফার এক পাশ একটা উঠিয়ে ফেলতেছে, নষ্ট করে ফেলতেছে। এটা সে বাড়ি বসেও করতে পারে, আবার চেম্বারে এসেও খোটাখুটির একটা স্বভাব তার ভিতরে। অর্থাৎ এই ব্যক্তি কখনো মানে সুস্থ থাকবে না। হুম, কিছু না কিছু সে করতেই থাকবে। যে পিকিং বেড ক্লোথস, এটা চিল ডিউরিং, অর্থাৎ শীত অবস্থায় হতে পারে, অথবা ফিভার ডিউরিং, জ্বর অবস্থায়ও এটা দেখা যেতে পারে। তবে এটা হচ্ছে আমরা পাবো, এটা ক্লিনিকে এসে আমরা নাও পেতে পারি। এটা যদি জিজ্ঞাসা করি যে হ্যাঁ বাসায় এভাবে সে করে জ্বরের সময়। জেসার্স মেক্স অ্যাক্টর লাইকেন, অর্থাৎ সে মনে হয় যেন নিজেকে অভিনেতা মনে করে, এবং আসলে সে এত কিছু করে যে তার ভার্বাল কমিউনিকেশন গুলো, চেম্বারে আমরা যে আহ, তার কমিউনিকেশন গুলো, আমরা ভার্বাল কমিউনিকেশন গুলো পাবো এত, যে মনে হয় যেন সে একজন অভিনেতা, অভিনয় করতেছে। তার অঙ্গভঙ্গি দেখে এরকমই মনে হবে। তো সে যাই করুক, সেগুলো নিরন্তর প্রচেষ্টা করে করতে থাকবে। ঠিক আছে, যে পার্সিভারেন্স উইথ গ্রেট, জেসাস মেক্স পার্সিভারেন্স উইথ গ্রেট, অর্থাৎ নিরন্তর প্রচেষ্টার সহিত সে করবে ওই যে কাজটাই করুক। বা ডাক্তারের সাথে সে সুন্দরভাবে মানে আলাপচারিতা জমাই ফেলছে, সেটা খুব সুন্দরভাবে ডাক্তারের অ্যাটেনশন পাওয়ার জন্য সে আহ, যা যা বলা দরকার সে সেই চেষ্টাটা করতে থাকবে, এবং ডাক্তারের কাছে সে মহৎ হওয়ার চেষ্টা করবে। সাবলাইম, জেস্টার্স মেক সাবলাইম। এবং কোন কোন ক্ষেত্রে সে ভায়োলেন্ট
জেস্টার্সও করতে পারে, ভায়োলেন্ট অ্যাক্টিভিটিসও সে করতে পারে। যেমন চেম্বারে আরো দুই একটা বাচ্চা তাদের সাথে খুঁটিনাটি কোনো বিষয়ে ঝামেলা বাঁধিয়ে দিতে পারে, সেখানে মানে হাতাহাতি, চিমটি কাটা এ সমস্ত সে করে ফেলতে পারে। কারণ যেহেতু এই বাচ্চাটা হচ্ছে অত্যন্ত হিংসুটে বাচ্চা, তো সে আরো কিছু ঘটনা ঘটাবে। সেটা হচ্ছে মুখের অঙ্গভঙ্গি। এখানে আমরা পাবো যে রুব্রিক্স এর মধ্যে গ্রিমেসেস। গ্রিমেসেস হচ্ছে এমন একটা অঙ্গভঙ্গি যে মুখটাকে বিভিন্নভাবে বাঁকাবে, মুখে বিভিন্ন শব্দ করতে পারে, মুখের একটা ভঙ্গিমা করবে সে, এবং সেটা যদি ইল ম্যানার্ড ফেসেস মেক্স, ইল ম্যানার্ড মানে একেবারে বিকৃত ভাবে, মুখের অঙ্গভঙ্গিটা যদি একেবারে বিকৃত ভাবে, যেটা দেখে মানে বিরক্তি আসবে বা যেটা হচ্ছে ওই অবসিনিটির মধ্যে পড়ে, হ্যাঁ, এইটা যেটা একটু মানে জাস্ট স্বাভাবিকভাবে নেওয়া যায় না, অশ্লীলের মধ্যে পড়ে, সেটা হচ্ছে একমাত্র হায়াসিয়ামাস। অ্যান্টিক্স প্লেইং করবে চিলড্রেন ইন, যেটা জেস্টার্স মেক্স ফিঙ্গার প্লেইং উইথ, যেটা যেখানে বলা হয়েছে যে অ্যান্টিক্স প্লে হচ্ছে এমন এক ধরনের খেলা যেটা হচ্ছে যে সে নিজের শরীর, হাত পা মুখ, এই বিভিন্ন অঙ্গগুলোর মাধ্যমে এক ধরনের যে বিভিন্ন অঙ্গভঙ্গি করা, বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে যে বিভিন্ন মানুষের বা ডাক্তারের অ্যাটেনশন ক্রিয়েট করার জন্য যে অঙ্গভঙ্গি করে থাকে, এটা হচ্ছে অ্যান্টিক্স প্লেইং। তো অ্যান্টিক্স প্লেইং চিলড্রেন ইন, এখানেও হচ্ছে ফার্স্ট গ্রেডে আছে হায়াসিয়ামাস। তারপর হাতে হাত রেখে সে এইভাবে রাবিং করতে পারে, হাতে হাত রেখে রাবিং করতে পারে, হাতে হাত রেখে মানে যেটা রাবিং ঘষাঘষি করতে পারে, এরকম আমরা দেখতে পারি। তো ক্লিনিকে মোটামুটি এই ধরনের অবজারভেশন আমরা পেতে পারি। তাহলে আমরা একটু এবার এনশিওর হওয়ার জন্য যে এই বাচ্চাটা বাড়িতে কি রকম বিহেভিয়ার করে থাকে, আমরা সচরাচর ম্যাট্রিমনিকে যেগুলো পেয়ে থাকি, যে অবসিন যে জায়গাটা, যে নেকেড ডিজায়ার টু বি, বা সেক্সুয়াল একটা পারভার্টেড সেক্সুয়াল অ্যাক্টিভিটিস, বিকৃত যৌনতা, বা যে সে যৌনাঙ্গ প্রদর্শন করতে চায় সহজেই, এক্সিবিশনিজম, এগুলো আমরা জানি। তো এইগুলো হচ্ছে অনেক সময় অ্যাডভান্স লেভেলে পাওয়া যায়। সব সময় আমরা ওই কথাগুলো বা ওই বিহেভিয়ার গুলো যদি এক্সপেক্ট করি, তাহলে আমরা মিস করবো হায়াসিয়ামাসকে বেশিরভাগ ক্ষেত্রেই। তো সেখানেও পেতে পারি আমরা। সেটা কিরকম? অবসিনিটি, যেটা বললাম যে অশ্লীলতা। এই অশ্লীলতা হচ্ছে যার মধ্যে আর কি শ্লীলতা বা সৌন্দর্য নাই, কদর্যপূর্ণ আচরণ, কদর্যপূর্ণ কথাবার্তা, কদর্যপূর্ণ হচ্ছে তার অঙ্গভঙ্গি, তার সে যদি মানে গান গায় তার ভিতরেও অশ্লীলতা থাকবে, সে যদি গল্প বলে তার ভিতরে অশ্লীলতা থাকবে। তাহলে সে যে গল্প বলবে সেই গল্পের মধ্যে সবসময় সেক্সুয়াল ম্যাটার থাকবে, যৌনতা বিষয় থাকবে। এবং সেটা যেমন ল্যাকেসিসের আলোচনায় বলেছিলাম যে সেও হচ্ছে অত্যন্ত গল্পবাজ, সহজেই লোকোয়াসিয়াস, দুটা ওষুধেই লোকোয়াসিয়াস, অত্যন্ত কথা বলে, গল্পবাজ, গল্প করতে পছন্দ করে, খুব সহজে মিশে যেতে পারে। তো কিন্তু হায়াসিয়ামাস ল্যাকেসিসের মতো অতটা মিশুক নয়। ল্যাকেসিস অত্যন্ত মিশুক, এবং ল্যাকেসিসও গল্প করে এরকম, এবং তার গল্পের মধ্যেও যে সেক্সুয়ালিটি বিষয়টা থাকে, কিন্তু সেখানে একটা বিষয় আছে, সেখানে একটু সোশ্যালিজম বর্তমান থাকে। তার গল্পগুলো একটু রোমান্টিক এবং হচ্ছে প্যাশনেট টাইপের, যেখানে সেগুলোর কিন্তু হায়াসিয়ামাসের গল্পগুলোর মধ্যে মানে একটা হচ্ছে নেস্টিনেস, একটা
আহ মানে যেটা সচরাচর মানে বললেই ভালো লাগবে না একদম, হচ্ছে যে কথা শুনলে মানে একটা ঘৃণার উদ্রেক হতে পারে, ঘৃণাপূর্ণ বা কদর্য ভাষা, কদর্যপূর্ণ গল্প এইরকম থাকবে। এবং সেই কথাবার্তা, তার কথাবার্তা, গল্প বা গানের ক্ষেত্রে সে যদি গান গায়, সে ওরকম ওই ধরনের অশ্লীল গান পছন্দ করবে, সে গাবে সেই অশ্লীল গান। এবং স্যার দুঃখিত, 1 মিনিট স্যার। সরি, ডাক্তার আল আরাফাত, আপনাকে রিমুভ করা দেওয়া সত্ত্বেও আপনি আবার জয়েন্ট হয়েছেন, কিন্তু ভিডিও অন। প্লিজ আপনার ভিডিওটা অফ করবেন। ডাক্তার আল আরাফাত, প্লিজ। স্যার কন্টিনিউ করেন। স্যার, তো এখানে এই বাচ্চারা হচ্ছে, আমরা যদি বা তার বাবা মার কাছ থেকে জানতে চাই যে সে অ্যাকচুয়ালি একটু কিরকম আচার ব্যবহার করে বাড়িতে, বলেন তো। তো এখানে এরকম বলতে পারে যে হচ্ছে, সে যখন রাতে ঘুমায় সে তখন খুব অস্থিরতা করে, এবং সে অস্থিরতা করে, তার জামা কাপড়ে ঠিকঠাক থাকে না। এমন আছে মানে জামা কাপড় ঠিকঠাক থাকে না, তার ঘরে ঢোকাও মুশকিল হয়ে যায়। হ্যাঁ, যেটা হচ্ছে প্রাটলিং লাইস নেকেড ইন বেড, অর্থাৎ বেডে সে নেকেড অবস্থায় শুয়ে থাকতে পারে, এবং প্রাটলিং মানে অস্থিরতা করবে, এদিক সেদিক ঘুরবে ফিরবে, তার কাছে অন্য কেউ ঘুমানোর মতো পরিবেশ থাকবে না। তো যদি আহ এই শিশুটি একটু আরো কম বয়সের হয়, 2-3 বছর, 4 বছর, 5 বছর এরকম বয়সের হয়, তার ভিতরে আরো আমরা যে অশ্লীল ব্যাপারগুলো দেখতে পারবো সেগুলো হচ্ছে, এখানে একটা বিষয় বলি যে বইয়ে প্রায় বইয়ে যে বিষয়টা লেখা আছে যে সে হচ্ছে সেক্সুয়াল অর্গানটাকে সে হ্যান্ডেলিং করবে, এবং অতি অল্প বয়স থেকে এরা হচ্ছে মাস্টারবেশনে অ্যাডিক্টেড হয়ে পড়ে। এগুলো আমরা সব ক্ষেত্রে পাবো না, কিছু কিছু ক্ষেত্রে পেতে পারি অ্যাডভান্স লেভেলে। তো আমরা যেটা কমন পেতে পারি সেটা হচ্ছে এরকম যে এরা দেখা গেছে যে প্রস্রাব করলো, যে প্রস্রাব করতে বসছে মানুষজন আশেপাশে, ঠিক আছে, এবং সে প্রস্রাব এমন ভাবে করতেছে, মানে ওই প্রস্রাব করে এটা ঘুরাই ঘুরাইয়া মানে নাম্বারিং করতেছে, মানে সংখ্যা লিখতেছে, আবার হচ্ছে আহ সে নিজের নাম লিখতেছে, এরকম মানে অশ্লীল কর্মকাণ্ড। এবং সে হচ্ছে যে নিজের যে টয়লেট করার পর সে টয়লেটটা সেখানে তার হাতে পায়ে লাগালো, এমনকি সে হচ্ছে তার সে টয়লেট সে মুখেও দিতে পারে। বা এখানে আরেকটা বিষয় হতে পারে যে সে তার যে নাকের সর্দি শুকিয়ে গেছে সেটা খুঁটে খুঁটে সে মুখে দিচ্ছে। এইরকম বিহেভিয়ারের মধ্যে মানে এই অবসিনিটি আমরা পেতে পারি। এটা বাবা মার কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে নিব আমরা, যদি চেম্বারে আমরা না পাই। তো এই অশ্লীলতা, জেলাসিনেস কিভাবে আমরা পেতে পারি? জেলাসিনেস যেমন একটা বাচ্চা, তার 5-6 বছর বয়স, তার আরেকটা ছোট ভাই বা বোন জন্মগ্রহণ করলো, তখন সে জেলাসি হয়ে পড়বে। কারণ দেখবে তখন তার বাবা মা ওই ছোট বাচ্চাটার প্রতি সে তারা একটু বেশি আদর যত্ন করতেছে, তখন সে খুব আস্তে আস্তে সে জেলাস হয়ে পড়বে। এবং সে তখন একটা অ্যাবনর্মাল বিহেভিয়ার শো করতে শুরু করবে কিছুদিন পরেই। এখানে আহ, যদি দেখা যায় যে কোনো কারণে এই যে বাবা মায়ের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে, তখন আহ, তার মা অন্য একটা জায়গায় নতুন বিয়ে করছে, এই ব্যাপারটাও সে জেলাসি ফিল করতে পারে। আবার যে নতুন একটা
তার সিবলিং অর্থাৎ তার ভাই বোন নতুন একজন জন্মগ্রহণ করছে, এর প্রতি তার বাবা মা খুব কেয়ার করতেছে, এটা দেখেও সে কিন্তু খুব বেশি জেলাস ফিল করবে এবং একটা পর্যায়ে সে হচ্ছে যে হাইপার একটিভ ডিসঅর্ডারের দিকে চলে যেতে পারে, যেটা আমরা এডিএইচডি হিসেবে জানি, অ্যাটেনশন ডেফিসিয়েট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। তো আমরা এই এডিএইচডির ক্ষেত্রে হায়াসিয়ামাসের বেলায় কিছু বিশেষভাবে লক্ষণ আমরা পেতে পারি। সেগুলো কিরকম? যেমন এরা তখন এডিএইচডি অর্থাৎ এই অবস্থায় যখন হায়াসিয়ামাস পৌঁছাবে তখন এরা হচ্ছে আনসার বা উত্তর দিতে এরা চায় না, অর্থাৎ অ্যান্সার্স অ্যাভার্সন টু, এবং যদি উত্তর দিয়ে থাকে সেটা হচ্ছে অসংলগ্ন, ইনকোহারেন্টলি বা ইনকারেক্টলি, অসংলগ্ন বা ভুল উত্তর দিবে। এদের মধ্যে তখন ডালনেস বা স্লাগিশনেস দেখতে পাওয়া যেতে পারে এবং ডিফিকাল্টি ইন থিঙ্কিং অ্যান্ড কম্প্রিহেন্ডিং। তখন তাকে যদি প্রশ্ন করা হয় সে মনে হবে যেন কিছু বুঝতেছে না এবং সহজে বুঝে উত্তর দিতে পারে না, মনে হয় যেন ইনটক্সিকেটেড হয়ে গেছে, মানে একটা যে মদ্যপ হলে পরে যে মাতাল অবস্থা হয় এরকম একটা অবস্থা। তখন সে খাওয়া দাওয়া ছেড়ে দিতে পারে, ইট রিফিউজেস টু। এদের মধ্যে তখন একটা পানির ভীতি দেখা দিতে পারে, ফিয়ার ওয়াটার অফ, এবং যে বিষয়ে হাসা না লাগে, সিলি বিষয়ে, সেখানে সে হাসবে, লাফিং অ্যাট সিলি ম্যাটার। এবং তাদের ভিতরে যে আচরণে একটা প্রতিহিংসা পরায়ণতা দেখা যাবে, মিসচিভিয়াসনেস। এবং এদের মধ্যে তখন অত্যন্ত রেসলেসনেস দেখা যাবে। সরি, এরকম আসলো কেন? আমার কথাগুলো ইকো হচ্ছে কেন? এখন ঠিক আছে স্যার? এখন ঠিক আছে স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। তো রেস্টলেসনেস অ্যাট নাইট, রাতের দিকে এদের মধ্যে অত্যন্ত অস্থিরতা দেখা দিতে পারে এবং কথাবার্তার মধ্যে একটা ফুলিশ বিহেভিয়ার, বোকা বোকা কথাবার্তা, এবং কিল ডিজায়ার টু, কাউকে মারতে চাইবে। এবং আরেকটা পিকুলিয়ার বিষয় সেটা হচ্ছে এদের মধ্যে ডেভেলপ হয় যে গরমের সিজনেও একটা ক্যাপ মাথায় পরে থাকবে, ফার ক্যাপ, ঠিক আছে, মানে যেটা আমরা শীতকালে পরে থাকি গরমের জন্য, সেটাই দেখা যাবে যে ফার র্যাপস আপ ইন সামার, অর্থাৎ যে পশুদের যে লোম দিয়ে লোমশ যে ক্যাপগুলো যেগুলো সহজে গরম তৈরি করে, উষ্ণতা তৈরি করে, সেই রকম ক্যাপ সে মাথায় দিয়ে থাকবে গরমের কালে। মানে সব হচ্ছে উল্টা পাল্টা বিষয়। এবারে আমার একটা পেশেন্ট, আমি যেটা শুরুতেই বলেছিলাম যে আমি এই হায়াসিমাস সম্বন্ধে খুব একটা পূর্বে জানতাম না। আমি যখন থেকে হায়াসিমাসটা একটু নাড়াচাড়া করতে শুরু করলাম তখন আমি দেখলাম আমি একটা বাচ্চাকে ট্রিটমেন্ট করতেছিলাম, সেখানে আমি ভুল করতেছিলাম। বাচ্চাটার মধ্যে শুরুতে যেটা আমার জন্য কাছে নিয়ে আসছিল যে সহজেই ঠান্ডা সর্দি লেগে যায় এবং কাশি লেগেই থাকে সবসময়, এবং টনসিলাইটিস ছিল, প্রচুর ঘাম হয়, সারা শরীরে হাতে পায়ে ঘাম হয়, এই সমস্ত বিষয় নিয়ে আমার কাছে নিয়ে আসে বাচ্চাটাকে। তো আমি সবকিছু মোটামুটি জেনে শুনে এবং বাচ্চাটার মা বললো যে বাচ্চাটা খুব নোংরামি করে, বাড়িতে থেকে নোংরা কাজকর্ম করে। তো আমি আর ভিতরে অত যেতে পারি নাই। তো তার সে গোসলে অনিচ্ছা, মিষ্টি পছন্দ করে, বাড়িতে নোংরা থাকে, ঠিক আছে, এরকম চিন্তা ভাবনা করে আমি কিন্তু সালফার ব্যবহার করি, কিন্তু তাতে কোনো আশানুরূপ ফলাফল আসতেছিল না। পরে আমি যখন হায়াসিয়ামাসকে একটু স্টাডি করলাম তখন কিন্তু আমি দেখলাম যে এই পেশেন্টটা তো অ্যাকচুয়ালি হায়াসিয়ামাসের। তখন আমি আরো কিছু লক্ষণ এই বাচ্চাটার ভিতর থেকে যা নিয়েছি আমি সেটি একটু উপস্থাপন করি। যে এই বাচ্চাটা চেম্বারে এসেও প্রচুর পরিমাণে সে অস্থিরতা দেখাচ্ছিল,
যে আমার চেম্বারে এসে এটা সেটা ধরা, এমনকি আমার কার্ডগুলো সে এক এক প্যাকেট কার্ড পুরা সে কোন ফাঁকে যে নিয়ে গেছে আমি তা দেখেই নেই। এবং সে কোনো অবস্থাতেই মানে স্থির ছিল না, সে এটা সেটা ধরা, পিছনে ঢোকা সামনে আসা এরকম সে করতেছিল। এবং তার মুখে সবসময় একটা হাসি লেগে থাকে, এবং তার মাও বলছে যে ও প্রচুর হাসে, মজা মাস্তি করে, একেবারে মানে জোকার, ও খুব মজা দিতে পারে মানুষকে, এবং সহজে সে মিশে যেতে পারে। এবং আরেকটা বিষয় বলছে যে ও মনে মনে কথা বলে, বিড় বিড় করে কি যেন বলতে থাকে, এবং সে তার বয়সের চাইতে বড় যারা তাদের সাথে বেশ মিলতে পারে সহজেই। ওর কথার মধ্যে কিছু মানে একটা একটা ফাপড়বাজি একটা ভাব আছে আর কি। এবং বোনদের সাথে সে তার সাথে একটা জেলাসি ভাব আছে। সেটা কিরকম, ওর দুটো বোন আছে, দুটো বোনের জন্য যদি ওর বাবা কিছু পোশাক আশাক যা কিছু কিনে আনে, তো সেটাতে ও খুব জেলাস ফিল করে, ও খুব কান্নাকাটি করবে, না হয় খুব ভাবি করবে, বায়না করবে যে আমার জন্য কেন আনা হলো না। তো আর একটা বিষয় ওকে বললাম যে ফাপড়বাজ, সেটা কিরকম, ও হচ্ছে ওর মা এটা আমাকে বলছে যে ও বাইরে কারোর সাথে যদি মারামারি করে, ও মার খেলেও সেখানে বসে ও কাঁদবে না, বাসায় এসে কাঁদবে, ওইখানে সে বীরের মতো আচরণ করে। এই বাচ্চাটার আবার বোনদের জন্য তার খুব মায়া মমতাও আছে। মানে সেখানে যে বোনদের যদি ওর মা মারে টারে, সেজন্য ওর মাকে আবার খুব শাসায়, বা বোনদের জন্য ওই মারামারি, বোনদেরকে যদি একটু শাসানো হয় তাহলে সেজন্য ও আবার কান্নাকাটিও করে। এই বাচ্চাটা টয়লেটে গিয়ে যাচ্ছে তাই করে, ওর মা এই কথাটা আগেও বলছিল যে ও টয়লেটে গেলে পর মানে সেখানে একটা ভূমিকম্প হয়ে যাবে, যে টয়লেটে গেলে পর শব্দ, এটা ওটা জোরে জোরে ফেলানো, টয়লেটে টিস্যু ছিঁড়া ভাঙিয়ে ফেলানো, টয়লেটে অনেক সময় বসে থাকবে, টয়লেটে পানি ছেড়ে রাখবে, টয়লেটে গিয়ে ও হচ্ছে রিসেন্টলি লাস্টে যখন বলছিল সে কি করছে, যে টয়লেটের ওই পানি খরচটা করতে গিয়ে টয়লেট যে ইটা বদনাটা, এটা হচ্ছে সেই টয়লেটের ভিতরেই ফেলে দিছে, এবং ওটার উপরেই সে টয়লেট করে ফেলছে। এখন ওই টয়লেট করা অবস্থায় বদনাটা ওইভাবেই রেখে দিছে। পরে যারা গেছে টয়লেটে গিয়ে দেখে যে ওখানে আর ঢোকাই যাচ্ছে না, বদনাটা আর ব্যবহারই করা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। ও হচ্ছে যে দরজার সামনে যে পা মোছার জন্য গামছা বা কিছু একটা দেওয়া থাকে, কেন ওইটা দিয়েই সে মুখ মোছা শুরু করে। হ্যাঁ, পর্দার যে দরজায় যে পর্দা লাগানো থাকে, ও ওই যে নাকের যে সর্দি ফেলে সেই পর্দা দিয়ে মুছে ফেললো, এরকম করে। পা না ধুয়ে বিছানায় উঠে গেল, বিছানার পাশে সে থুতু ফেলে। এটা যত ওকে বলা হোক, মারা ধরা হোক, তাতে থামে না। বিছানার পাশে এই যে কাশি আসছে, বিছানার পাশেই সে থুতু ফেলে দেবে। মুখে গন্ধ আছে, মুখে গন্ধ আছে, এবং সে করে ওর সামনে গিয়ে ওই তাদের মুখের সামনে দিয়ে মুখ দিয়ে বা ঘা দেয়। আবার সে খাবারের সময় যদি কিছু তার মুখের মধ্যে যদি কাটা বা কিছু একটা আটকে যায় বা কিছু, সে কি করবে, ওই খাবারটা মুখ থেকে বের করে ওই নিজের প্লেটে রাখবে, যেটা তো অন্যরা পাশে থাকে তাদেরই তো বমি আসার কথা। এ প্রচুর মিথ্যা বলে এবং দাঁত দিয়ে নখ কাটে। আর একটা ছোটবেলায় একটা পিকুলিয়ার বিষয়, সেটা হচ্ছে কি, যে ছোটবেলায় ওর মা এনশিওর করছে যে ও যখন মানে বাসায় থাকতো, জানালা দিয়ে যখন রোদ পড়তো, ওর গায়ে যখন রোদ পড়তো, রোদ পড়লেই কাশি শুরু হয়ে যেত। তো এই একটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে যে হাইপার এস্থেসিয়া অফ স্কিন, হাইপার এস্থেসিয়া স্কিন, মানে সেন্সিটিভিটি, এর সেন্সিটিভিটি। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে যে এলিমেন্টস ফ্রম ডিসঅ্যাপয়েন্টেড লাভ। এই এই বিষয়টা আমরা জানি আরো কয়েকটা ওষুধে আছে, যেমন হচ্ছে ইগনিশিয়া, নেট্রিমিউর, স্টেপিসিগ্রিয়া, অন্যান্য ওষুধে আছে। তো ওই ওষুধগুলোতে হয় কি,
যে প্রেমে বা কোনো সম্পর্কে, যে কোনো সম্পর্কে ব্যর্থ হলে পরে তাদের ভিতরে যে বা প্যাথোলজি ডেভেলপ হয়, সেখানে ইগনিশিয়া হলে সে কি হবে, সে হচ্ছে একেবারে সাইলেন্ট হয়ে যাবে, সাইলেন্ট হয়ে যাবে, রিজার্ভড হয়ে যাবে এবং একা থাকতে চাইবে, আহ বাহিরে বের হতে চাবে না, এরকম। কিন্তু হায়াসিয়ামাসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে কিছু রোগী আমরা দেখে থাকি যে এরে ভূতে পাইছে, এরে ভূতে পাইছে, যার জন্য হচ্ছে এরে হচ্ছে ওজা কবিরাজ বিভিন্ন জায়গায় নিয়ে যায়। মানে লক্ষণ কি, যে মেয়েটা হচ্ছে যে সম্পর্কে এরকম একটা মানে তার যে ব্যর্থ হওয়ার পরে যে ঘটনাটা ঘটছে, সেইটা হয়তো জানতো না পরিবার, এই অবস্থায় সে তো এভাবে অবস্থা হয়ে গেছে। এখন এই সমস্ত রোগীর মধ্যে যে বিষয়গুলো ডেভেলপ হয় সেগুলো হচ্ছে, যেমন এরা হচ্ছে পাগলামো করবে, প্রচন্ড পাগলামো করবে, গালিগালাজ করবে, মারতে যাবে, ঠিক আছে, কোনো কিছু খেতে দিলে খেতে চাবে না, বলবে যে আমাকে বিষ দিয়ে মারবে। আমরা যেগুলো হচ্ছে কিন্তু এই ম্যাক্সিমাম বইয়ে পেয়ে থাকি, সেই লক্ষণগুলো কখন ডেভেলপ হয়, এই অবস্থায় কিন্তু একদম সরাসরি মানে বইয়ের ভাষার মতো যে লক্ষণগুলো আমরা যদি পেতে চাই, সেক্ষেত্রে এই স্টেজে আমরা পেয়ে থাকি। যে তখন সে কিন্তু বলবে যে এই আমাকে বিষ দিয়ে মারার জন্য ই করতেছে, আমি এই খাবার খাবো না। সে মেডিসিন নিতে চায় না, রিফিউজেস টু টেক দ্য মেডিসিন, কারণ সে মেডিসিনটাকে মনে করে যে আমাকে মারার প্ল্যান করতেছে, বিষ দিয়ে মারবে। যদি তার আশেপাশে দূরে থেকে যদি কেউ মুখে কিছু বলে বা বিড়বিড় করে, সে মনে করে যে সে হচ্ছে আমার বিরুদ্ধে কি যেন ই করতেছে, আহ আমার বিরুদ্ধে সে একটা খারাপ কিছু করবে, সেই বিষয়ে তারা পরিকল্পনা করতেছে, যে ডিলুশন প্লটিং এগেইনস্ট হিম অর হার। তারপরে এদের মধ্যে মারা ধরার একটা প্রবণতাও দেখা যায়, এবং সবচেয়ে বিষয় হচ্ছে এটা ছেলে মেয়ে যেমনই হোক, যে বয়সেরই হোক, এর মধ্যে সে কি করবে, কাপড় চোপড়ের তার ঠিক থাকবে না, কাপড় খুলে ফেলতে চাবে, আহ এখানে সে তো যেহেতু রমজান মাস, বেশি আলোচনা যাওয়া যাবে না গভীরে, আমি আরো কিছু অল্প কিছু কথা বলে শেষ করব। আরেকটা বিষয় আমরা ঢুকতে পারি, এন্ট্রি পয়েন্ট, সেটা হচ্ছে কাশি। আজকে মাসের কাশি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে কি এদের কাশিটা হচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখান থেকেও আমরা হায়াসিয়ামাস এর মধ্যে ঢুকে যেতে পারি। কাশিটা কিরকম হবে, এই সে সাথে সাথেই শুয়ে পড়ার সাথে সাথেই কাশি এবং শুষ্ক কাশি, স্পাজমোডিক কাফ হোয়েন লাইং ডাউন ইন বেড, যখন সে বিছানায় শুয়ে পড়বে তখনই তার মানে ভয়ঙ্কর কাশি শুরু হবে, শুষ্ক কাশি, এবং তাকে উঠে বসতে বাধ্য হতে হবে। এবং এই কাশিটা কোনো কিছু খেতে গেলে, সেটা শক্ত খাবার হোক বা লিকুইড খাবার হোক, এবং কথা বলতে গেলে বা হাসতে গেলে বা গাইতে গেলে কাশি শুরু হবে। এটা খুবই পিকুলিয়ার একটি বিষয় হায়াসিমাসের, এখান থেকেও হায়াসিমাসে ঢোকা যেতে পারে। লাস্ট অফ অল যে বিষয়টি নিয়ে আমি একটু বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমরা যে বিষয়টা বারবার পেয়েছি, যে কোর ফিলিংসটা হচ্ছে কি, সাসপিশন, সন্দেহ প্রবণতা। এবং এখান থেকে আরো কিছু বিষয় আমরা হায়াসির নাম শুনলেই যেগুলো পেয়ে থাকি, সেটা হচ্ছে কি, নেকেড ডিজায়ার, ডিজায়ার, অর্থাৎ সে নেকেড হতে চায়। এখানে তিনটা এক্সাম্পল আমি দিচ্ছি যে এই নেকেড কখন কিরকম হতে পারে। যেমন স্যার জর্জ ভিতলকাস স্যারের একটা লেকচারে খুব সুন্দরভাবে হাস্যরসাত্মক ভাবে উপস্থাপন, যে চেম্বারে এসে বেশ রিল্যাক্স ভাবে বসছে, রিল্যাক্স ভাবে বসছে, বসে তখন গরমের সিজন, তো
এখন কারেন্ট নেই, মানে ফ্যান চলে না, সে কি করছে, আহ মানে মুখমণ্ডলে একটু গরমটা বেশি, সে কাপড়টা তুলে এইভাবে বাতাস করা শুরু করতেছে। ওইদিকে যে কোথায় কি হলো সেটা তার জ্ঞানে নাই বা নাই। এই একটা বিষয়, এইখানে কিন্তু নেকেড ডিজায়ার টু বি এটা সাইকোলজিক্যাল স্টেটের একটা মানে তার স্বভাবজাত বৈশিষ্ট্যের থেকেই এভাবে সে করে ফেলছে তার অজান্তেই। এবার আরেকটা জায়গায় দেখি যে নেকেড হতে চায় কখন, যেমন একটা মানে রোগীর উদ্ধৃতি দিয়েই বলি যে তার বিভিন্ন সমস্যা নিয়ে আসছে, সমস্যাগুলো বলতেছে বলতেছে, ঠিক আছে, তারপরও হচ্ছে সে বিড়বিড় করতেছে, মনে হচ্ছে যেন কিছু একটা সে লুকানোর চেষ্টা করতেছে বা বলতে চাচ্ছে বা বলতে পারতেছে না। তখন সে হচ্ছে বললো যে ডাক্তার সাহেব একটা বিষয়ে হচ্ছে বলি নাই যে তার একটা প্রাইভেট পার্ট যে ব্রেস্টে নিচের দিকে একটা টিউমারের মতো, টিউমারটা বলছে যে এইটা যদি আপনি একটু দেখতেন তাইলে হয়তো ভালো হইতো। কারণ কি, এখন সে এই জিনিসটা তো একজন ফিমেল পেশেন্ট একজন মেল ডক্টরের কাছে যদি এভাবে সে বলতে চায়, এটা তো স্বাভাবিকভাবে কেউ বলতে চাইবে না। কিন্তু এই পেশেন্টটা বলতে চায় কেন, তার ভিতরে একটা ভয় থাকে, ভয় থাকে যে আমি যদি সঠিকভাবে বলতে না পারি বা বোঝাতে না পারি সমস্যাটা কি এক্স্যাক্টলি, তাহলে আমি হয়তো সঠিক ওষুধটা পাবো না। এই ভয় থেকে, অর্থাৎ ফিয়ার বিট্রয়েড অফ বিং, যে সঠিক ওষুধ হবে না, সে এখানে ভালো চিকিৎসা হবে না, পাবে না, প্রতারিত হবে, তখন সে হচ্ছে এই কারণে সে হচ্ছে ওখানে সে ওই জিনিসটা সে দেখাতে চায় বা নেকেড হতে চায়। আরেকটা বিষয় হচ্ছে যে সে পুরুষ নারী যেই হোক, এই মানুষগুলো তো জন্মগত ভাবেই সন্দেহপ্রবণ। সে যখন কোনো ডাক্তারের কাছে যাবে, সে ডাক্তারের সম্বন্ধে সে আগে ভালোভাবে জানবে, সে কোথা থেকে পাশ করছে, তার কি ডিগ্রি, কেমন তার অভিজ্ঞতা, কেমন রোগী হয়, এই সমস্ত সব বিষয়ে 2-4 জন 5 জনের কাছ থেকে জেনে শুনে সে শিওর হয়ে যাবে। এবং যখন সে যায় তখন তার উপর সে বিশ্বাসটা স্থাপন করে যে আমি সুস্থ হব। কিন্তু সব কিছু সে এখানে গিয়ে সব ঠিকঠাক আছে, কিন্তু যখনই সে হচ্ছে এই চিকিৎসার পরে দেখে যে তার সমস্যা সমাধান হয়নি, তখন কিন্তু তার সেই বিশ্বাসটা ভেঙে যায়। তখন সে আবার আরেকজন ডাক্তারের কাছে তার সমস্যাটা নিয়ে গেল, বিভিন্ন জনের পরামর্শে বাধ্য হয়ে বা যে কোনো ভাবে সে কনভিন্সড হয়ে গেল। এবার ঠিক ওইভাবে আবারও জেনে শুনে বুঝে অনেকের জানাশোনা এভাবে সম্মতি নিয়ে গেল, সেখানে গিয়েও সে আবারও হচ্ছে ফল পেল না। এরকম 2-3 বার যখন সে ব্যর্থ হয়, তখন থেকেই তার ভিতরে একটা সন্দেহ এবং একটা ভয় জন্ম নেয়, ফিয়ার বিট্রয়েড অফ বিং। এবং এই সন্দেহ থেকে তখন সে কি করে, আর কোনো ডাক্তারের কাছে যেতে চায় না। যখন কিন্তু সে তার সমস্যাটা থেকে যে ভুগতেছে, সেই সমস্যাটা থেকেও সে মুক্তি পেতে চায়, যার জন্য সে দেখা গেছে যে বাধ্য হয়ে এবার কোনো এক হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেলে পরে সে কিন্তু বিভিন্ন প্রশ্ন করবে, যে প্রশ্নগুলো একজন ডাক্তারের কাছে হয়তো মনে মনে খারাপ লাগতে পারে, যে সে কোথা থেকে পাশ করছে, কি তার ডিগ্রি, কেমন তার
সফলতার হার, বা তার যে রোগ সেই রোগের বিষয়ে অন্য কোনো রোগী সারাতে পেরেছেন কিনা, এরকম বিভিন্ন বিষয়ে সে যে মানে প্রশ্নগুলো যেহেতু অবসিনিটি ব্যাপারটা আছে, মানে অশ্লীলতা, সে তো সামাজিকতা থাকবে না তার প্রশ্নের মধ্যে। এই জন্য তার এই প্রশ্নগুলোকে স্বাভাবিকভাবেই আমাদেরকে কিন্তু এক্সাইট করতে পারে, আমাদেরকে উত্তেজিত করতে পারে, রাগান্বিত করতে। তখন সে এবার এই হোমিওপ্যাথির কাছে গেল। এইরকম কিছু কথাবার্তা কিরকম কথা সে ইনসাইট করবে। ইনসাইটিং আদার্স আমাদের রবি আছে খুব সুন্দর হাইসিএমএস এর জন্য। ইনসাইটিং আদার্স কেন করে? ইনসাইট করে কিভাবে? যে ডাক্তার, আপনি যদি আমার এই সমস্যাটা ভালো করে দিতে পারেন, তাহলে আপনি দেখবেন যে আপনার চেম্বারে রোগীর লাইন লাগাই দেবো। ঠিক আছে, আপনি শুধু আমাকে একটু এই সমস্যাটা থেকে ভালো করেন, দেন তারপরে হোয়াট ক্যান আই ডু, হ্যাঁ আমি কি করতে পারি, চেম্বারে লাইন লাগাই দেবো একদম। মানে ইনসাইট করে, প্ররোচিত করে ডাক্তারকে। কেন করে? ওই যে পূর্বে যে বিট্রায়েড হয়েছে, তাই তার ভিতরে একদম ফিয়ার বিট্রায়েড অফ বিং, প্রতারিত হওয়ার ভয় জেকে বসেছে। এই জন্য সে ইনসাইট করবে, যাতে ডাক্তার এই কথাগুলো শুনে যে অনেক রুগী পাবো, এই জন্য যাতে তাকে সুন্দর ভালো মেডিসিন, সঠিক মেডিসিন দিতে পারে, যাতে সে সুস্থ হতে পারে। এবং এখানে আরো বলবে যে ডাক্তার টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না, বা অমুক জায়গায় দেখাইছি, মানে এরকম গালিও দিয়ে বসতে পারে যে সালারা শুধু আমার টাকাগুলো খাইছে, ঠিক আছে, কোনো উপকার পাই নাই, অতগুলো টাকা নষ্ট করছে। ঠিক আছে, আপনি টাকা নিয়ে চিন্তা করবেন না। আপনি আমার ভালো করতে পারলে আপনি পুরস্কার পাবেন, এই টাকা পাবেন। মানে এখানে টকিং বিজনেস অফ বিষয়টাও থাকবে। কেন? সবকিছুর মূলেই ওই একটাই বিষয়, ফিয়ার বিট্রায়েড অফ বিং। তো এই বিষয়টি নিয়ে অ্যাকচুয়ালি কথা বললে বলার শেষ হয় না, এত বড় মেডিসিন, ঠিক আছে, বলে শেষ হয় না, মনে হয় যেন বলতেই পারতেছি না সঠিকভাবে। তো এখানে আরো কয়েকটা বিষয় একটু বলে শেষ করে দেই, যে আরো কয়েকটা যে রোগীর মধ্যে একটা ফিলিংস, এরকম সুন্দর একটা ফিলিংস রোগীর ভাষা থেকে, রোগীর বক্তব্য থেকে আমরা কিভাবে হাওসিয়ামাসকে আবার আইডেন্টিফাই করতে পারি। এরকম যেমন তাকে যদি আপনি ওষুধ দিলেন, ওষুধ দেওয়া অবস্থায় সে হয়তো অ্যালোপ্যাথিক কিছু কিছু ওষুধ খায়, সেই অ্যালোপ্যাথিক ওষুধ খায় অথবা কবিরাজি বা এখানে আয়ুর্বেদিক ওষুধ খায়। সেই ওষুধগুলো যদি আপনি খেতে বারণ করেন, এই লোকটা বলবে যে ডাক্তারবাবু, আমার তো ওই জিনিসটা বা ওই ত্রিফলাটা বা ওই ওষুধটা না খাইলে আমার তো পায়খানাই ঠিক মতো হয় না, আমার এইটা না খাইলে চলবে না, বা এই ওষুধটা না খাইলে আমার ঘুমই হয় না, এইটা আমি ছাড়তে পারবো না। এইটা আমি ছাড়তে পারবো না, এইটাকে এটা আমি ছাড়তে পারবো না, এটাকে আমাকে খেতেই হবে, এটা চালিয়েই যেতে হবে, ওইটা না খাইলে আমি কিছুতেই, আমার মাথা ঠিক থাকে না। অর্থাৎ তার ভিতরে একটা ভ্রান্ত ধারণা, ডেলুশন, পসেসড বিং, যে এইটা ছাড়া সে চলতেই পারে না। অর্থাৎ যেমন ডাক্তার, হোমিওপ্যাথি তো যাই না, যে আমার তো একটা নেশা আছে, বিড়ি খাওয়ার অভ্যাস আছে, কিন্তু ডাক্তার আর যা বলেন আমি কিন্তু এটা ছাড়তে পারবো না। ঠিক আছে, মানে বিড়ি সে খায় না, বিড়িতে তারে খায়। মানে এইটাই হচ্ছে যে ডিলুশন, পসেসড বিং, মানে সে ওইটার দ্বারা সে প্রভাবিত হয়ে গেছে, সে আর তার নিজের কন্ট্রোলে নাই, ওই খাবারে সে কিছুতেই ওটা ছাড়তে পারতেছে না। বা এখানে আরো বলতে পারে যে এই মাথার যন্ত্রণাটা আমাকে কিছুতেই ছাড়তেছে না, এত ওষুধ খেলাম, এত ডাক্তার দেখালাম, কোনোভাবেই আমার এই মাথার যন্ত্রণাটাকে কমাতে পারলাম না, বা কেউ আমার কমাইতে পারলো না, কিছুতেই আমার এই রোগটা ছাড়লো না। এইটা হচ্ছে কি ডিলুশন, পারসিকিউটেড, হি ইজ পারসিকিউটেড। অর্থাৎ সে প্রতিনিয়ত একটি
রোগ শক্তি বা একটা খারাপ কিছু দ্বারা সে তাড়িত হচ্ছে, সব সময় তার তার পিছনে লেগে আছে, তার পিছু ছাড়ছে না, এরকম একটা ফিলিংস তার ভিতরে থাকে। তো এখানে ফিজিক্যাল সিমটম যেটা বলছি শুরুতেই, তেমন কিছু কিন্তু নেই। তারপরও যেটা বললাম কাশির ক্ষেত্রে, এবং এরা খুবই শীতকাতর, সেন্সিটিভ টু কোল্ড, এবং প্যারালাইসিস অফ ব্লাডার আফটার কনফাইনমেন্ট, এবং যার ফলে হয় কি ইনভলান্টারি স্টুল আর ইউরিনেশন ফ্রম এক্সাইটমেন্ট, উত্তেজনা অবস্থায় তার ইনভলান্টারি অর্থাৎ অসারে প্রস্রাব পায়খানা হয়ে যেতে পারে। এর মধ্যে একটা অ্যাগারিকাসের মতো লক্ষণ পাওয়া যেতে পারে, স্পাজমস, টুইস্টিং, জের্কস, ক্র্যাম্পস, অর্থাৎ যেটা হচ্ছে নর্তন রোগ, শরীরের যে কোনো একটা অংশ নেচে উঠতে পারে বা কেঁপে উঠতে পারে এরকম, যেটা অ্যাগারিকাসে আমরা বা আরো অন্যান্য ওষুধে পেয়ে থাকি, এরকম কিছু বিষয়ও আমরা এটাতে পেতে পারি, যার জন্য আমরা এই অ্যাগারিকাস এগুলোর সাথে গুলাইয়া যাতে না ফেলি, এই জন্য আমরা হায়াসিমাসের অন্যান্য বিষয়গুলো ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে। তো আজ এ পর্যন্তই। থ্যাংকস টু অল। ভুল ত্রুটি মার্জনা করবেন এবং অবশ্যই পরামর্শ দিবেন যাতে সামনের দিকে আরো ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারি।